Khulukha, Dudu, Nankolar, Gobasa. Namaskar. Pandao, Manjak, Paijak, Baranguna, Montri Mucham, Santana Chakma, MP Mucham, Rebudu Tripura, MLA Mucham, Utul De Burma, Rampur Jamatia, Tei, Pandao, Manjak, Paijak, Shiva, Ajamang No, Pandao, Manjak Paini, Bagai, Om, Narak Jatano, Hakam, Te Ambai. আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা দূর দূরান্ত থেকে অতি অল্প সময়ে সূচনার মধ্যেও সবাই এখানে পৌঁছানোর চেষ্টা করেছেন। 100% না হলেও যাদেরকে নিমন্ত্রিত করা হয়েছে তাদের মধ্যে সবাই এখানে উপস্থিত আছেন। এমনও সমাজপতি এখানে আছেন যে অন্য কারোর কাছ থেকে টাকা উধার করে গাড়ি রিজার্ভ করে এখানে পৌঁছেছে। কারণ কি, প্রত্যন্ত অঞ্চল থেকে আসতে একবার পায়ে হাঁটতে হয়, আবার কাকাইন সমাজের যে সমাজপতি মোরা সিং উনি বলছিলেন যে এমনও হতে হয় যে এই গ্রামে আমরা থাকি তো রাস্তা তেমন একটা ভালো নয়, তো জুতা হাতে নিয়ে তারপরে ওখান থেকে বেরোতে হয়। যেখান থেকে রাস্তা ঠিকঠাক হয় সেখানে আবার জুতা পরতে হয়, পরে অটোতে উঠতে হয়, তারপর আবার মানে গ্রামীণ রাস্তাতে আসতে হয়, দেন তারপর পিডব্লিউডি যে রোড সে আশপাশে পৌঁছি, সেখান থেকে এখানে পৌঁছই। তো আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে আপনারা এত কষ্ট করে আজকে এখানে পৌঁছেছেন। আমি জানি করোনার মহামারীর কারণে সারা পৃথিবীতেই যে এক অকাল চলছে, ত্রিপুরাও তার বাইরে নয়। তার মধ্যে আপনারাও প্রভাবিত, তারপরও আপনারা রাজ্য সরকারের এই যে সেমিনার রাখা হয়েছে সেখানে আপনারা বড় মাত্রায় উপস্থিত হয়েছেন। আমি রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাব। যারা সমাজপতি রয়েছেন অনেকগুলো বিষয় উঠিয়েছে, তার মধ্যে মূল একটা বিষয় কাস্টমারি ল, দ্বিতীয় বিষয় নিজেদের সংস্কৃতি, তৃতীয় বিষয় এডিসি কে স্ট্রেংথেনিং, আর চতুর্থ বিষয় রাস্তাঘাট, জল মানে পানীয় জল। এই মূল বিষয়গুলো এসছে। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে রাজ্য সরকার একটা সিদ্ধান্ত করেছে এবং 15
ফাইন্যান্স কমিশনে সেটা পাঠানো হয়েছে যে ত্রিপুরাতে কালচারাল হাব তৈরি করা হবে। নর্থ ইস্টে কোথাও কালচারাল হাব নেই। 200 কোটি টাকা খরচা করে রাজ্য সরকার কালচারাল হাব করবে। তাতে কোলে সমাজের লোকও থাকবে, জমাতিয়া সমাজের লোক থাকবে, বাঙালিও থাকবে, চাকমাও থাকবে, কাইবাংও থাকবে। और নর্থ ইস্টের অন্য রাজ্যগুলো, মণিপুর হোক, মেঘালয় হোক, আসাম হোক, সিকিম হোক, নাগাল্যান্ড হোক, অরুণাচল হোক, তাদের মধ্যে যারা কালচারাল দিকে নিজেকে ঢেলে সাজাতে চায় তার ব্যবস্থা ত্রিপুরাতে। আমরা সবাই জানি আমাদের নর্থ ইস্টের রাজ্যগুলো ছোট ছোট, কিন্তু কালচারের দিকে প্রত্যেকটা স্টেটের অগ্রণী ভূমিকা রয়েছে। প্রত্যেকটা স্টেটে, শুধু আমার ত্রিপুরা রাজ্যই নয়। চোখ বুঝে একবার নাগাল্যান্ডের কল্পনা করুন, তো আপনার নাগাল্যান্ডের কল্পনা করতে হর্নবিল ফেস্টিভ্যালের কথা মনে পড়ে। আপনি আসামের কথা কল্পনা করুন, তো চোখ বুঝলেই আপনার বিহু উৎসবে ডান্সের কথা মনে পড়ে যাবে। আপনি মণিপুরের কথা চিন্তা করুন, চোখ বুঝলেই প্রথম যাত্রাই মণিপুরী যে রাসলীলা তা আপনার চোখে এসে। আপনি ত্রিপুরার কথা কল্পনা করুন, আপনি চোখ বুঝলেই ত্রিপুরার ফেমাস যে ডান্স জাগরে নৃত্যের কথা প্রত্যেকের চোখে মনে হয়, প্রত্যেকের চোখের সামনে চলে আসে। তো নর্থ ইস্টের প্রত্যেকটি রাজ্যে যে সংস্কৃতি অত্যন্ত শক্তিশালী, এগুলোই আমাদেরকে একে অপরের সঙ্গে জুড়ে রাখে। বহুদিন পর নরেন্দ্র ভাই মোদীর মতো এমন একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি যে ডিফারেন্স গুলি আমাদেরকে দিল্লি থেকে দূর করে দিত, সেই ডিফারেন্স গুলি এখন আর নেই। সে আর্থিক দিকে হোক আর সেটা সাংস্কৃতিক। নরেন্দ্র ভাই যখন ত্রিপুরাতে আসে, যখন ভাষণ দেয়, তখন একবার হলো গ্রুম খাবে, বাংলাতে নমস্কার, তারপর দিতে ভাষণ। যখন আসামে যান তো असमिया भाषाते कम से कम 1-2 लाइन बोला और भूपेन हजारिका नाम। যখন ত্রিপুরাতে আসেন মহারাজা বিক্রম কিশোর মালিকের নাম। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ব্যক্তি। আমরা ত্রিপুরা সরকার চেয়েছি, বিজেপি আইপিএফটি সরকার চেয়েছে, আর তার জন্যই এয়ারপোর্টের নাম মহারাজা বিক্রম কিশোর মালিকের জন্য হয়ে যাবে তেমন নয়। কারণ কি, ইউপিএ সরকার থাকতে ব্যবস্থা হয়ে গেছিল যে কোন এয়ারপোর্টের নাম আর কোন ব্যক্তির নামে দেওয়া হবে না। যেগুলো হয়ে গেছে সেগুলো হয়ে গেছে। আপনারা জানেন কিনা জানেন, ভারত সরকারের ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়ে গেছিল ইউপিএ সরকারের সময় যে কোন ব্যক্তির নামে আর কোন এয়ারপোর্ট আর দেওয়া হবে না। যেটা আগে দেওয়া হয়েছে সেটা হয়ে গেছে, তারপরে আর দেওয়া হবে। কিন্তু ত্রিপুরার মানুষের প্রতি যে অগাধ শ্রদ্ধা নরেন্দ্র ভাই মোদী, তার প্রমাণ যে ব্যবস্থা বন্ধ হয়ে গেছে সেটাকে, সেই ব্যবস্থাকে শিথিল করে ক্যাবিনেটের সিদ্ধান্ত করে মহারাজা বিক্রম কিশোর মালিকের নামে আগরতলা এয়ারপোর্ট করে দিয়েছে। এখন যখন আমরা বাইরে থেকে আসি বা অন্য রাজ্য থেকে কেউ আমাদের এখানে আসে, এয়ারপোর্টে নামার আগে ল্যান্ডিং হয় বা টেক অফ হয়, তখন বলে মহারাজা বিক্রম কিশোর মালিকের এয়ারপোর্টে আমরা পৌঁছে গেছি। ওখানকার টেম্পারেচার হতো
এই সুবিধা নিতে থাকবে, তখন আমাদের যে হৃদয় বা আমাদের যে ত্রিপুরাবাসী ইমোশনাল যে হৃদয় রয়েছে তা উজাড় করে ওঠে, অহংকার হয় যে আমাদের রাজার নামও বলছি, যিনি আধুনিক ত্রিপুরার উপকার। যে এরপর মহারি দেন, অথচ ওনার নামাকরণের নাম করতে 70টা বছর লাগে। তো যাই হোক, নরেন্দ্র মোদীর আশীর্বাদের কারণে আমরা আজকে সেই অসাধ্য কাজটা করতে সক্ষম হচ্ছি। শুধু ত্রিপুরাতে যদি ভারতীয় জনতা পার্টি আর আইপিএফপি সরকার থাকতেও করতে পারা সম্ভব নয়, কোনদিনও সম্ভব না, যদি না নরেন্দ্র ভাই মোদী সেখানে না, যদি না ভারতীয় জনতা পার্টি সরকার না, যদি না এনডিএ সরকার না, এই ইতিহাস নরেন্দ্র ভাই মোদীর জন্য। আমরা সবাই মিলে চেষ্টা করেছি, কিন্তু আমাদের হাতে ছিল না। কারণ কি? ইউপিএ সরকার থাকতে সেই ব্যবস্থাকে বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যতিক্রমী কোন সিদ্ধান্ত যদি করতে হয়, ব্যতিক্রমী কোন ব্যবস্থা যদি করতে হয়, সেই করতে পারে ভারতের লোকপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই। বন্ধুরা, রেবতী মোহন ত্রিপুরা আদরণীয় এমপি মহোদয় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বিষয় করেছে। আমি সেই সময় আপনাদের কাছে আপিলও করেছি। আমরা জানি এডিসির মধ্যে সেটা লাগুই নেই, অথচ এমন একটা মহল তৈরি করা হচ্ছিল পুরো দুনিয়াতে সব লোক এসে ত্রিপুরাই চলে আসবে, ঘুষবাড়ি করে ত্রিপুরার মধ্যে জাতি দাঙ্গা তৈরি করার বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। কিন্তু আজকে আমার সঙ্গে যারা বসে আছেন সমাজপতিরা, আপনাদের সামাজিক আধিপত্য আজকে এখানে যারা নেই, এমনও অনেক সামাজিক সংগঠনের লোক রয়েছে, রাজনৈতিক দলের লোক রয়েছেন, প্রতিনিধি রয়েছে, যাদের কারণে ত্রিপুরা সেই যে ক্রাইসিস তৈরি হতে যাচ্ছিল সেটা থেকে স্মুথলি বেরিয়ে চলে এসেছে। কিভাবে অপপ্রচার করা না, যেন আমি যখন ভেতরে ভেতরে যেতাম, আপনারা দেখেছেন, তখন আমি নেমেছিলাম, আমাকে জিজ্ঞাসা করতে হলো, স্যার আমাদেরকে তো এখান থেকে ভাগিয়ে দেবে, এখানে অন্যরা চলে আসবে। কে বলেছে? তো এই অপপ্রচার গুলো যাতে আগামী দিনও হতে পারে, যে কোনো ইস্যু, যাতে আমাদের সমাজ ব্যবস্থাকে কলুষিত না করতে পারে, সেই দিকে আমি আপনাদেরকে সমাজপতিদেরকে বিনম্র নিবেদন করব, আপনারা সেই জায়গাতে কঠোরভাবে কাজ করবেন। আমার পূর্ণ বিশ্বাস যে আপনারা সেগুলো করতে সম্পূর্ণভাবে সক্ষম হবেন। সরকারি ব্যবস্থা, পুলিশ মুখে চলে কেস দেবে, কোর্টে যাবে, সিদ্ধান্ত দেবে, কিন্তু যদি আমরা আমাদের সমাজ ব্যবস্থা তয় করে নিই যে আমরা শান্ত থাকবো, পিস রাখবো ত্রিপুরাতে। ডেভেলপমেন্টের সবচেয়ে বড় মন্ত্র হচ্ছে পিস। যতক্ষণ পর্যন্ত না আমাদের রাজ্য শান্ত না থাকবে, ততক্ষণ পর্যন্ত ডেভেলপমেন্ট শব্দটা আমাদের জীবনে আসবেই না। আর আমি আশা করি এই 2 বছর আমি টাইম পেয়ে গেছি, ত্রিপুরার মানুষ সেটা বুঝতে সক্ষম হয়েছে। আর তার কারণেই নরেন্দ্র ভাই মোদী দ্বারা এই করোনার মধ্যে দিয়েও, যখন সব জায়গাতে লকডাউন চলছে, তার মধ্যে দিয়েও ত্রিপুরাতে বাণিজ্যিক কাজ হয়,
ইকোনমিক্যাল কাজ হচ্ছে ত্রিপুরার সবচেয়ে বড় যে স্বপ্ন দাউদকান্দি হয়ে 93 কিলোমিটার ওয়াটার ইউজে সুনামুড়াতে জেটি নির্মাণ আর ছোট জাহাজ আসবে, তার রাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে, জেটি নির্মাণও শুরু হয়ে গেছে। আমার মনে হয় পুরো দেশের মধ্যে ত্রিপুরায় রাজ্য যেখানে এই ধরনের কাজ কেন্দ্র সরকার দ্বারা চালু হয়ে গেছে। আমি আশা করি আগামী 3 মাসের মধ্যে এই জেটি নির্মাণ কমপ্লিট হয়ে যাবে। আর ত্রিপুরা, যেটা আপনারা আজকে বলছিলেন যে আজকের বৈঠক ইতিহাস হয়েছে, এই করোনার মধ্যে দিয়ে ত্রিপুরাতে জাহাজ চলে আসবে গোমতী নদীর মধ্যে, সেটাও ভারতবর্ষের জন্য ইতিহাস তৈরি করবে নরেন্দ্র মোদী, এবং ত্রিপুরা সেই দিশাতে চলছে। আপনারা বলেছেন মগ সমাজ থেকে যারা ডিপ্লোমা হোল্ডার রয়েছে, যারা কালচারে তাদেরকে দিয়ে যে স্কুলগুলো রয়েছে তার মধ্যে পঠন পাঠন বা কালচারাল ব্যবস্থা করে, সেই বিষয়টা আমি দেখবো। আর মানে কাউন্সিল চাইছে না, কিন্তু বলছে আমাদের মগ সমাজের জন্য প্যাকেজের জন্য, করোনার জন্য আমি বলছি আমি কেন্দ্র সরকারের কাছ থেকেও প্যাকেজ চাই না। আমি যখন ভিডিও কনফারেন্সিং বসি তখন মাননীয় প্রধানমন্ত্রী থেকে লাস্ট যে বসেছি আমি বলেছি যে আমি আপনার কাছে প্যাকেজ চাইবো না, আমি জানি যে আপনার আর্থিক অবস্থা কি আছে, জিএসটি কালেকশন নেই, কিন্তু এটা আপনি দেখবেন যে ত্রিপুরার বাজেট আমি করেছি 20,000 কোটি টাকা, সেটা যাতে আমি চালাতে পারি। তা আপনিও টেকনিক্যালি এইভাবে বলুন, তাহলে আমি সঙ্গ দিতে পারবো। কারণ প্যাকেজ নাম করে কোনো কিছু করা আজকের দিনে কোনো সরকারের পক্ষে সম্ভব নয়, ছোট হোক বড় হোক। কারণ একটা প্যাকেজের নাম আসলে তারপর সমস্ত 19টি যে আমাদের সমাজে আছেন সবাই বলে আমাদের জন্য একটা প্যাকেজ, তো তারপরে আবার নিচে যাবে। তো এই নিশ্চিত আপনাদের সংঘবদ্ধ সমাজ ব্যবস্থা রয়েছে, মগ আমাদের সংখ্যায় কম আছে, কিন্তু আমি আপনাদের এখানে সাতরমে গিয়েছিলাম, আপনাদের যে ব্যবস্থা, আপনাদের যে পরম্পরা, আপনাদের সংস্কৃতি অনেক রিচ। একটা ইন্টারন্যাশনাল কালচারাল বৌদ্ধ ইউনিভার্সিটির জন্য একটা কথাবার্তা চলছে, আপনারা অবগত আছেন, রাজ্য সরকার তাতে সাহায্য করবে। আর আপনি কিছু বিষয় উঠেছিলেন কাজল মগের 2012 মার্ডার কেসের বিষয়ে, সুপ্রিয়া মগের বিষয়ে আমি নিজে অবগত, আমি নিজেই বাড়িতে গিয়েছি তাদের পরিবারের সঙ্গে। দেখুন, আমি তো জানি আজকে তো মন্ত্রটা আমার কাছে আছে, সেটা আমি তৎকালীন এডিজি চতুর্বেদীকে দিয়ে সেটাকে আমি ইনভেস্টিগেশন রি-ইনভেস্টিগেশন করেছিলাম। তখন সেই ইনভেস্টিগেশন করে উঠে এসেছিল যে না সেটা সুইসাইড, কিন্তু আমি সন্তুষ্ট হইনি। আবার আমি এসআইটি আবার দিয়েছি করার জন্য। একবার সেটা রিপোর্ট এসেছিল যে না এটা এই ধরনের কিছু লোকে যাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে গিয়ে জিজ্ঞাসা করে এই ধরনের আসছিল, কিন্তু আমি নিজেই স্যাটিসফাইড ছিলাম না, যে আমি বলেছি যে দেখুন এটাকে আবার রি-ইনভেস্টিগেট করুন। আর রি-ইনভেস্টিগেট এখন চলছে, তার জন্য সার্বজনীনভাবে সেটা ইনভেস্টিগেশনের সময় তারা বলতে পারবেন, কিন্তু একটা প্রথম ইনভেস্টিগেশন সেটা এসেছিল যে না সেটা কোনো মার্ডার নয়, এই ডিটেলস আমি বলবো না এখানে। তো আমি নিজেই বলেছি যে এটা আবার করুন, কারণ এই মগ সমাজে তো জ্বালানো হয় না, তো মেয়েটাকে কেন জ্বালানো হয়েছিল, কারা সিদ্ধান্ত নিয়েছে জ্বালানোর জন্য, তার মা বাবা তার পার্শ্ববর্তী গ্রামেই থাকে, মা বাবা আসা পর্যন্ত থামলো না কেন, এমনকি ট্রেন চলে গেল যে তুরন্ত ওকে ভাব সংস্কার করতে হবে। তো সেই বিষয়গুলি উঠেছে, কিন্তু যখন আবার ইনভেস্টিগেশন চলছে তো এই সময় আমার কিছু বলা ঠিক নয়। যেটা অমরপুরের বিষয় করেছেন, এটা আমি পরশুদিনই ম্যাজিস্ট্রেট জাজের আদেশ দিয়ে দিয়েছি। এই ধরনের এক ঘটনা একটা এখানে হয়েছিল আগরতলাতে কাস্টোডিয়াল রেপ, সেটা তো আমি ম্যাজিস্ট্রেট জাজ দিয়েছিলাম, সদরের ডিএম ছিলেন, ওনার একটা রিপোর্ট এসেছে, এর মধ্যে 3 জন পুলিশ, একজন সাব ইন্সপেক্টর, একজন কনস্টেবল, আর 3 জনকে আমি তুরন্ত সাসপেন্ড করেছি যে মাত্র রিপোর্টটা চলে এসে। এটার মধ্যে যেটাই আপনারা বলছেন নির্দ্বিধায় নিশ্চিত মনে থাকবেন, ডিজি তার জন্য বলে গেছে পুলিশেও তো সমাজ থেকে আসে, তাদের মধ্যে যদি কেউ দোষী থাকে ইনভেস্টিগেশনে কাউকে আমি ইন্টারফেয়ার করতে দেবো না, যাই আসবে সার্বজনীন করে দেবো, আর যারাই দোষী
কিভাবে করবো আপনি আপনার সমাজের লোককে বলতে পারবেন। আমি থাকাকালীন কোনো মতেই কোনো পলিটিক্যাল ইন্টারফারেন্স বা কোনো পুলিশ তার প্রভাব খাটিয়ে বেরিয়ে যাবে, অন্তত আমি সেটা করতে পারবো না। আমি নিজেকে ইনভেস্টিগেশন করতে পারবো না, কোনো অথরিটিকে দিতে হবে। তার জন্য আমি অলরেডি ম্যাজিস্ট্রেট জাজের জন্য আদেশ দিয়ে দিয়েছি। কুশামগের মার্ডার কেসের বিষয় বলেছেন, আমি লিখে নিয়েছি, তো বলছেন কিছু হবে। মোরাসিং সমাজের ইলেক্টেড মেম্বার লাগে। তো আমি দেখবো এবার এমডিসি ইলেকশনের সময়, কারণ সরকার তো আমাদের আছেন, আমি মুখ্যমন্ত্রী, আমি পার্টি প্রেসিডেন্ট হই, কারণ কাউকে ইলেক্টেড করার জন্য পার্টিকে টিকিট দিতে হবে। মুখ্যমন্ত্রী তার টিকিট দেবে না, টিকিট দেওয়ার সময় মোরাসিং সমাজের থেকে যদি ওই ধরনের, কারণ সবকিছু সমীকরণ দেখতে হয়, কোথায় কে জিততে পারবে, উনি ক্যান্ডিডেট কিনা, ওনার সঙ্গে কত ভোট আছে। দেখুন রাজনীতি যখন যাবো তখন তো এইগুলো আমি দেখবো কি প্যারামিটার, ওই প্যারামিটার দেখে যদি মোরাসিং সমাজের লোক ওখানে কত আছে, আমি ওখানে মোরাসিং এর আমার পার্টি থেকে মোরাসিং এ দিয়ে দিলাম, ওখানে জমাতে বেশি, জমাতে বলে মোরাসিং দিয়ে দিয়ে ওখানে ভোট দেবো না, আর বিপদ লাগবে। তো দেখবো আমি কোথায় মোরাসিং আছে, তাদের মধ্যে ছোট পর্যায়ে তো ইলেক্টেড মেম্বার হতে পারে, প্রধানও ইলেক্টেড মেম্বার, পঞ্চায়েত সমিতির ইয়ে বা চেয়ারম্যান সেও ইলেক্টেড মেম্বার হয়, জেলাধিপতি ইলেক্টেড মেম্বার হয়, এমএলএ ইলেক্টেড মেম্বার হয়, এমডিসি ইলেক্টেড মেম্বার হয়, ইলেক্টেড মেম্বার, এমপিও ইলেক্টেড মেম্বার হয়। তো কোনো না কোনো জায়গায় যাতে আপনাদের ইলেক্টেড মেম্বার আসতে পারে, আমি সেই দিকে নজর রাখি। আর আপনি বলেছিলেন 133তম মেলা আপনাদের এখানে যে হয় দেবন্দারে, আমি হয়তো ওই মন্দিরটাতে গিয়েছিলাম, উপরে গিয়ে সেটাই করবো, সেই জানি দেবন্দারে আসেন, ঠিক আমি হয়তো গিয়েছিলাম সেই মন্দিরে, তো দেখবো আমি সেই মেলাটাকে কিভাবে কি করা যেতে পারে। কারণ সরকারি মেলা ঘোষণা করার জন্য বা ক্যালেন্ডার আনার জন্য একটা নিয়ম নীতি আছে আইসিএ ডিপার্টমেন্টের, যখন বলেছেন আমি দেখবো সেটা কি করা যেতে পারে, কিভাবে করা যেতে পারে। আর একটা পিএসসি সেন্টারের বিষয়ে বলেছেন, পিএসসি সেন্টার তো আছে, ডাক্তার আছে, আপনার গাইনো ডাক্তার লাগবে। তো গাইনো ডাক্তার কত আছে, আশপাশে কোথায় আছে, মেলাগড়ে একটা হসপিটাল আছে, রমরাতে আছে, রমরাতে গাইনো আছে, মেলাগড়ে গাইনো আছে। তো তার মধ্যে ইউপিএসসি সেন্টারে কতটা দরকার, কতটা পেশেন্ট আসে, এগুলো দেখে সিদ্ধান্ত করতে হবে। কিন্তু প্রায়োরিটি তো মেলাগড়কে দিতে হবে, প্রায়োরিটি তো রমরাকে দিতে হবে, কারণ কি সেগুলো সেন্টারও রয়েছে মহকুমা। আর আপনি ইলেকট্রিসিটির বিষয়ে বলেছেন, তো মাননীয় প্রধানমন্ত্রী যে যোজনা, যে প্রত্যেক ঘরে ইলেকট্রিসিটি পৌঁছে দেওয়ার জন্য সৌভাগ্য যোজনায় কিন্তু ত্রিপুরাতে আমরা 100% ইলেকট্রিফিকেশন করতে সক্ষম হয়েছি। এখন কোন জায়গাতে তুফানের কারণে ভেঙে গেছে বা ইলেকট্রিক পৌঁছে দিয়েছি, ইন্টারনাল হয়নি, এগুলো থাকবে, বা কেউ বিল দেয়নি তার জন্য কেটে দিয়েছে, এগুলো থাকবে। কিন্তু ত্রিপুরাতে 100% ইলেকট্রিফিকেশন গ্রাম হয়েছে, 100%, এবং সময়ের আগে হয়েছে, 1 মাস আগে হয়েছে। তো সেগুলো কিছু সমস্যা থাকতে পারে, কিন্তু তবু আমি আপনাদেরকে বলি যে ত্রিপুরা সরকার, আপনি শুনে নিয়েছেন, 1600 কোটি টাকার কাছাকাছি এডিবি থেকে স্যাংশন হয়েছে। তো ইলেকট্রিফিকেশনের কোনো প্রবলেম আগামী 2 বছরের মধ্যে থাকবে না। একদিনে পুরো সমস্যার সমাধান করতে পারবো না, ওই দিশাতে স্থায়ীভাবে যে সমাধান হতে পারে সেই ব্যবস্থা করব। কারণ সবসময় আন্দোলনের ফলে সবকিছু হয় এটা আমি বিশ্বাস করি না। আপনাদের আন্দোলনে যাওয়ার দরকার নেই, বিনা আন্দোলনে সবকিছু হবে। সমাজ প্রতি তো সমাজের ব্যবস্থা দেখুন আপনারা, সেটাই সমাজের জন্য কল্যাণ। কলই সমাজ থেকে আমি কিল্লা গিয়েছিলাম, ওই কলই সমাজ বলতে আমার কিল্লা আমি গিয়েছিলাম আমার পত্নীর সঙ্গে, সেখানে কমলা লেবু খেয়েছি, ভালো ভালো কমলা লেবু, আমি সেগুলোর বিষয়ে বলিও। ওই সময় আমি ফেসবুকও দিয়েছিলাম, আমার পেজে দিয়েছিলাম, টুইট করেছিলাম যে আমারও ধারণা ছিল শুধু কমলা লেবু জম্পুই হিলি হয়, আর কোথাও নেই। কিন্তু যখন আমি দেখেছি, আমার বাড়িও তো উদয়পুরেই, জামজুরিতে, আমার বাড়ির কাছে কমলা লেবু অত আমি জানতাম না। তো তার জন্য আমি গিয়েছিলাম। তো সেই সময় একটা এক্সিবিশনও লাগিয়েছিল কমলা লেবুর, আমি সেখানেও ঘুরেছিলাম। আদরণীয় রামপদা সেই ব্যবস্থা করেছিলেন, আমি ওনাকে ধন্যবাদ জানাবো, ওনার কারণে সেখানে যেতে আমি সমর্থ হয়েছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। আর সেখানে অরেঞ্জ বেস কোনো ট্যুরিজম ব্যবস্থা করা, তো
তো সেই বিষয়ে হাবের হাব তো দেখুন 200 কোটি টাকা খরচা করে, যেটা সেন্ট্রালাইজড হবে, শুধু ত্রিপুরা নেন পুরো নর্থ ইস্টের কালচার যাতে আসে। আমি তো এমন স্বপ্ন দেখি যে যখন আমাদের হাব হবে 200 কোটি টাকা খরচা করে, সেই হাবের মধ্যে যাতে এসডি বর্মন, আরডি বর্মন, তারপর ভূপেন হাজারিকা, এভাবে প্রত্যেকের আমাদের নর্থ ইস্টে যে ফেমাস আঙ্গা ডালং, তাদের যাতে স্ট্যাচু থাকে, মানুষ দেখতেই যাতে বুঝে চলে যায় যে এটা হচ্ছে কালচার। যেমন দিল্লিতে 11 মূর্তি যখন আমরা দেখি তো আমরা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সেই স্বাধীনতা সংগ্রামের কথা। তো ঠিক সেভাবে ত্রিপুরাতেও আমরা সেই দিশাতে কাজ করার সিদ্ধান্ত করেছি। নোয়াতিয়া সমাজ থেকে একলব্য বিদ্যালয়ের জন্য সংখ্যায় কম আছে জানি, গর্জিত কাজ দিয়ে নিয়ে ওই দিকটা নোয়াতিয়া আছে। তো বলছে আমরা আমাদের মধ্যে পড়াশোনা কম আছে, এমন না। আমি চেয়ারম্যান যে বানিয়েছি শুক্লাচরণ নোয়াতিয়া, আমরা পড়াশোনা ইংলিশ ভালো বলে আছে। তো আছে সমাজের মধ্যে, আপনার সমাজের মধ্যে শিক্ষিত ইংলিশ বলতে পারলেই শিক্ষিত সেটা নয়। ইংরেজরা যদি না আসতো ভারতে কেউ আর ইংলিশ বলতে পারতো। ইংরেজরা আসার কারণে আমরা এখন ইংলিশ বলি, না হলে আমাদের নিজস্ব, যেমন এখানে ককবরক ভাষা আছে, চাকমাদের নিজস্ব ভাষা আছে, বাঙালিদের নিজস্ব ভাষা আছে, পাঞ্জাবিদের নিজস্ব ভাষা আছে, এগুলো আছে আমাদের কাছে। আমাদের সংস্কৃতি অনেক রিচ। আমাদের গীতা, উপনিষদ, বহু পুরনো কাব্য রয়েছে, দুনিয়াতে তখন অস্তিত্ব নেই সংস্কৃতি বা লিপি, যখন আমাদের এখানে লিপির আবিষ্কার হয়ে গেছে। বৌদ্ধ লিপি যে আছে, এগুলো আমাদের ভারতবর্ষের আমাদের গর্বের ইতিহাস। আর সেই ভারতবর্ষে আমরা লোক, আপনার তার জন্য হয়তো পুঁথিগত বিদ্যা না থাকতে পারে, কিন্তু আজকে আপনি দেখেছেন, আপনি হয়তো জানেন না, আমি জানি না আপনি কতটা পর্যন্ত পুঁথিগত বিদ্যা আছে, কিন্তু আপনি বিদ্বান লোক, আপনি সরল লোক, আপনি সেই সমাজ থেকে এসেছেন। সমাজ প্রতি আপনার কমিউনিটি ছোট হতে পারে, কিন্তু আপনার দিক ছোট নয়। আপনি সেই ব্যক্তি যিনি উদ্ধার করে অন্যর কাছ থেকে টাকা নিয়ে, কারণ কি নলছড় সেখানে কোয়ারেন্টাইন জোন চলছে, তো তার মধ্যে দিয়ে ওটার মুখ্যমন্ত্রী দেখেছে আপনি অন্যের কাছ থেকে উদ্ধার করে টাকা এখানে পৌঁছে গেছেন। সেটা হচ্ছে আপনার কাছ থেকে শিক্ষণীয় বিষয়। সমাজের বাকি সব লোকের যাদের পুঁথিগত বিদ্যা আছে তাদেরও শেখা উচিত আপনার কাছ থেকে। আপনি পাট্টাল্যান্ডের ইস্যু উঠেছেন, আরো কিছু সুন্দর পাট্টাল্যান্ডের বিষয়। পাট্টাল্যান্ড আমাদের সরকার আসার পর মাননীয় এনসি দেববর্মা মহোদয়ের দপ্তর, সেটা পাট্টাল্যান্ডের স্থায়ী সমাধান করার জন্য আমরা কাজ করছি। অ্যাডভার্টাইজমেন্ট করবে, স্পেশাল অফিসার নিযুক্ত করার ব্যবস্থা করছি। পাট্টাল্যান্ডের কাগজপত্র শুধু কাগজপত্র না, সেগুলো ডিমার্কেশন করতে হবে। ডিমার্কেশন না করলে ওই রামপুরদাকে দিয়েছে, এখানে রামপুরদা দেখে যে এটা আমাদের ল্যান্ড, আবার আরেকজন এটা দেখে এটা আমার ল্যান্ড। কার ল্যান্ড কোথায় আছে, কে কোথায় কি করবে কিছুই জানা নেই। কিন্তু এই সরকার করছে বিগত 17 বছর যাবত রেভিনিউতে কোনো ধরনের ম্যাপিং, তাকে ডেভেলপমেন্ট করা, অনলাইন করা কিচ্ছু করা হয়নি। বরং আগে যে ম্যানুয়াল ছিল তখনও ম্যাপ কেটে কেটে তৈরি করা হতো নিচে থেকে, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে, বিনাশ করা হয়েছে। এখন আমরা সেগুলো করছি, কম্পিউটারাইজেশন করবো, অনলাইন করবো। তনুশ্রী দেববর্মা আমাদের ত্রিপুরারই মেয়ে, সে এখন রেভিনিউতে সেক্রেটারি আছে, তার আগে সাবু ছিল, সাবু সেটা কাজ করেছে, তনুশ্রী কাজ করছে। আমরা একটা টার্গেটও করেছি যে 2 বছরের মধ্যে যাতে পাট্টা ল্যান্ডধারী যারা রয়েছেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে পাট্টা ল্যান্ড দেওয়ার ব্যবস্থা করব। এখানে রিয়াং গুরুদের বিষয়ে দিয়েছিলেন আপনি, কোথায় রাখা। আমরা কিছু কিছু জায়গা চিহ্নিত করেছি। আমাদের রিয়াং সমাজে যারা ওখানে নেতৃত্বাধীন যারা রয়েছেন তারা দেখেছেন, চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলেছে। এবং গত কিছুদিন আগে একবার এসেছিলেন, আমি মিটিং এ ছিলাম, দেখা করতে পারিনি। এনসি দেববর্মা দেখা করেছেন, ওদের সঙ্গে তাদের সুষ্ঠু ব্যবস্থা করার যা যা করার আমরা বহু অংশ, যেটা কেন্দ্র সরকার মাননীয় হোম মিনিস্টার অমিত ভাই শাহজি দিশা নির্দেশিকা দিয়েছেন, ওই সময়ের মধ্যে আমরা সব ব্যবস্থা করব। আর কাকে কোথায় থাকতে হবে, কিভাবে থাকবে, আমি আলোচনা সবার সঙ্গে করবো, কিন্তু সিদ্ধান্ত সবাই করতে পারে না। সিদ্ধান্ত এক জায়গা থেকে আলোচনার জন্য আমরা বসবো, সবার সঙ্গে কথা বলবো, কিন্তু কেউ এসে দুনিয়া থেকে এসে বলে দিবে এখানে থাকতে পারবে না, কেউ এসে বলবো ওখানে তো কন হে মাতব্বর ভাই,
যখন 23 বছর যাবত এরা পড়েছিল, তখন যখন নেওয়ার ব্যবস্থা করা হয়নি, একবার জিজ্ঞাসা করার বিষয় নেই, এখন ওরা কোথায় থাকবে না থাকবে সেটাও অন্য দায় করবে, ইতনা সিধা নেই। ত্রিপুরার মানুষ দায় করবে, ত্রিপুরার মানুষ কোথায় থাকবে। আমি নিশ্চিত একবার না 100 বার বলবো ত্রিপুরা মানুষের সঙ্গে, যতবার বলবো ততবার বলবো, কিন্তু অন্য করে ইন্টারফেয়ার করবে সেটা ত্রিপুরা সরকার কোনো মতেই মানবে না। কারণ সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি ও গৃহমন্ত্রীজির সিদ্ধান্ত, এবং সেটা একটা ন্যাশনাল চুক্তি হয়েছে, এবং ন্যাশনাল চুক্তিকে সেখানে সঠিকভাবে রূপায়ণ করা রাজ্য সরকারের দায়িত্ব, ও সেই দিশাতে রাজ্য সরকার সময়ের মধ্যে কার্যবাহী করবে, এবং তাদের সুষ্ঠু সমাজ ব্যবস্থা থাকতে পারে তার ব্যবস্থা আমরা করব। একটা বিষয়ে সমস্ত সমাজপতিরা বলেছেন যে যদি আমাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে ভাতার ব্যবস্থা করা হয়, সেটা স্বল্প হোক, কিন্তু আমরা চিহ্নিত হলো যে আমরা ব্যবস্থার লোক। আজকে আমি বিজিকে তার জন্য এনেছি যে উনি আমাদের সামনে বুঝে যান যে আমি কি বলেছি, আপনারা জেনে নিন আমি ওনাকে কি বলেছি। না হলে হয় কি আমি ওনাকে অর্ডার দিয়ে দেবো এসা করবো, তো বাস্তবে পুলিশ সেটা করছে কিনা আমি তো ঘরে ঘরে গিয়ে দেখবো না, আমি থানায় যাচ্ছি না, রিপোর্ট আসে কাগজে হয়তো দেখবে আমি তো এতজন সমাজপতির সঙ্গে দেখা করে নিয়েছি, কাগজ আমি তো এক করে জিজ্ঞাসা করতে পারবো না। আজকে আর সেই মৌকা নেই, তার জন্য ওনার ছিল না কার্যক্রম, আপনারা দেখেছেন কি এনেছি যে আমনের সামনে হয়ে যাক আমি কি বলেছি আর ওনাদেরকে কি বলতে। এখন আর গ্যাপিং এর সুযোগ নেই, বাই দ্য পিপল সরকার। তো জনতার সঙ্গে সম্পর্ক থাকতে হবে, সমাজপতিদের সঙ্গে সম্পর্ক থাকতে হবে। আপনারা বুঝিয়েছেন যে সমাজপতিদেরকে যদি একটা অনারেরিয়াম দেওয়া হয় সম্মান সূচক, তো তাহলে আমাদের প্রতিষ্ঠা হবে। আমি এখানে ঘোষণা করছি প্রধান সমাজপতি যারা রয়েছেন, হয়তো সমাজপতি কতটা আছে আমি জানি না, সংখ্যা আমাদের পুরো নেই, প্রধান যারা সমাজপতি রয়েছেন তাদেরকে 2000 টাকা করে রাজ্য সরকার দেওয়ার ব্যবস্থা করবে। দ্বিতীয়, জলের বিষয়ে আমি জানি জল একটা বড় সমস্যা, বিশেষ করে পাহাড়ি অঞ্চল, উঁচু অঞ্চল। যদি ডিপ টিউবওয়েল হয় তো জল উঠে না, আর পাম্প লাগিয়ে দিয়েছি তো কারেন্টের লোড আসে না, আর যখন তার ভোল্টেজ আসে না তো সে কল থাকার পরও জল উঠে না। এই সমস্যাগুলির সঙ্গে আমি অবগত আছি, আর এই সমস্যাগুলি আমার দ্বারা তৈরি হয়েছে এমন না, আপনারা সবাই জানেন এই রাজ্যে এমন তৈরি হয়েছে, কেন্দ্র সরকার থেকে যোজনা এসেছে, তো যোজনার টাকা খরচা করতে হবে, আর সেটা যা খুশি তা হোক, দরকার হলে মানুষ নেই সেই জায়গাতে কল বসিয়ে দেওয়া, দরকার হলে যেই জায়গাতে যেই ব্যবস্থা করা সেটা না করে সেগুলো ইমপ্লিমেন্ট করে দেওয়া। কারণ কি কেন্দ্র সরকার পয়সা দিয়েছে, সেগুলোকে একবার বসিয়ে দাও, আর তারপরে রিপোর্ট পাঠিয়ে দিব যে আপনি যে 50 কোটি টাকা পাঠিয়েছেন সেটা খরচা লেগেছে। কিন্তু এই সরকারের ব্যাপার, এই সরকার তার জন্য টার্গেট নিয়ে কাজ শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রী 2019-এ দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর জল জীবন মিশন 2024 পর্যন্ত প্রত্যেক ভারতবাসীর ঘরে ফ্রিতে জলের নল পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত করেছেন, ঘোষণা করেছেন। আর মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করার পর যে সেগুলো হয় সেগুলো প্রমাণিত। আমি যদি একটা করে স্কিম আপনার সামনে ধরবো তা আপনারা জেনে যাবেন যে প্রধানমন্ত্রী সেটা করেছে। তো এই সরকার 2018 ডিসেম্বর থেকে প্রত্যেকের বাড়িতে জলের নল পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত করেছে। তো প্রথম বছরে যেটা আমরা সিদ্ধান্ত করেছিলাম যে আমরা 63,000-এর কাছাকাছি পরিবারের কাছে জলের নল, ঘরে জল পৌঁছে দেব বাড়িতে, সেটা সরকার করতে সক্ষম হয় 63,000-এর উপরে হয়েছে, 68,000 হয়েছে। আর এবার 3 লাখ পরিবারের ঘরে ফ্রিতে জলের নল পৌঁছবে, 3 লাখ 2019-20।
2022 ডিসেম্বরের মধ্যে ত্রিপুরা প্রত্যেকের বাড়ির মধ্যে জলের নল পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকার টার্গেট নিয়ে করে বসে আছে। আগে টার্গেট নিয়ে হতো না, জল পৌঁছে দেব তো 70 বছর পর্যন্ত কত যে জলের নল বসিয়েছে, কত যে জলের পাইপ বসিয়েছে, কিন্তু এখন আমাকে শুনতে হয় যে জলের সমস্যা, খাওয়ার জল নেই, 5 কিলোমিটার দূর থেকে আনতে হয়, ভোল্টেজ নেই। এই সরকার আসার পর শুধু জলের নল লাগালে হয় না, শুধু ডিপ টিউবওয়েল বসালে হয় না বন্ধু, তার জন্য ইলেকট্রিফিকেশন করতে হয়, তার জন্য মডার্ন ইলেকট্রিফিকেশন। এই সরকার সে সিদ্ধান্ত নিয়েছে 1600 কোটি টাকা খরচা করে এডিবি স্যাংশন করে দিয়েছে ত্রিপুরাতে সমস্ত বিদ্যুতায়ন কমপ্লিট করা হবে, কিন্তু একদিনে আমি করতে পারবো না, কাজ তো শুরু হয়ে গেছে। আগামী 2 বছরের মধ্যে দেখবেন যে ত্রিপুরাতে ট্রান্সফরমারের সমস্যা সমাধান হয়ে যাবে। ত্রিপুরাতে তুফান হয়, কালবৈশাখী হয়, সেই সমস্যাগুলো হবে, তার মধ্যে গাছ পড়বে, বিজলি চলে যাবে, তাকে আবার ঠিক করতে হবে, সেগুলো প্রাকৃতিক সমস্যা। কিন্তু আগামী 2 বছরের মধ্যে ত্রিপুরাতে সব জায়গায় মডার্ন ট্রান্সফরমার বসে যাবে, তখন আর যে ডিপ টিউবওয়েল হওয়ার পরে বা বোর বসানোর পরও যখন সেটা ঘুরছে না, কিসের জন্য? ইলেকট্রিফিকেশনের জন্য, ইলেকট্রিকের জন্য। রাজ্য সরকার এই কাজগুলো শুরু করে দিয়েছে, আর তার মধ্যে 1600 কোটি টাকা খরচা করে এডিবির টাকাও এসে গেছে, টেন্ডারও হয়ে গেছে, এবং রাজ্য সরকার 2022 ডিসেম্বরের মধ্যে প্রত্যেকের বাড়ির মধ্যে জলের নল পৌঁছে দিতে বদ্ধপরিকর এবং পৌঁছাবেই। তো এখন যেমন একটা গ্রামের নাম উঠেছে, ওখানে পৌঁছে দেওয়া, হয়তো আমি ফোন করে দিলে সেটার মধ্যে আগে হয়ে যাবে, কিন্তু সেটা সমাধান নয়। যে টার্গেটটা আমরা নিয়েছি সেই টার্গেটে থাকা এবং সেটাতে পৌঁছে দেওয়া। আমি 100% শিওর যে আমরা 2022 ডিসেম্বরের আগেই প্রত্যেকের বাড়িতে বিনা পয়সা, কোনো পয়সা দিতে হবে না কানেকশনের জন্য, কোনো পয়সা কাউকে দিতে হবে না। আগে জলের কানেকশন দিতে হলে শহরী অঞ্চলের 1500 টাকা, আর গ্রামাঞ্চলে 500 না 600 টাকা করে দিতে হবে। এখন আর কাউকে দিতে হবে ফ্রিতে। সরকার যদি জল না পৌঁছাতে, জলই জীবন, জলই তো আমি, জল যদি কোন একটা সরকার জনতার কাছে না পৌঁছাতে পারে, আরে রুটি নাই পৌঁছাতে পারে, মনে করে চাউল না পৌঁছাতে পারে, জল যদি না পৌঁছাতে পারে, এটা আবার সরকার। আমি কারোর উপরে আরোপ প্রত্যারোপ করবো না, কিন্তু সেটা অনেক আগে হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু আমার ভাগ্য ভালো, আপনাদের আশীর্বাদে মানুষের কাছে অমৃত বা জল পৌঁছানোর সুযোগটা আমি পেয়েছি। আমি আপনাদেরকে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলতে পারি 2022 ডিসেম্বরের মধ্যে আপনাদের প্রত্যেকের বাড়িতে শুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে। দ্বিতীয়, গ্রামীণ রোডগুলির বিষয় বলছি। প্রধানমন্ত্রী সড়ক যোজনার রোড গ্রামাঞ্চলে রয়েছে, আপনারা সবাই অবগত আছেন। পুরনো সরকার থাকাকালে বিশেষ করে আমার যে অ্যাসপিরেশনাল ব্লক লাই ডিস্ট্রিক্ট আর তার পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে ঊনকোটি এবং নব, এই তিনটার মধ্যে ম্যাক্সিমাম প্রধানমন্ত্রী সড়ক যোজনার রোড HSCL কে দেওয়া হচ্ছে। যে রোডের বিষয়ে, গন্ডাছড়ার বিষয়ে বলছিলেন, আমি প্রথম যে গ্রামে গিয়েছিলাম সেই রোডটাও HSCL করেছিল গণরামপাড়া। এখন হয়তো হয়ে গেছে, কারণ কি টেন্ডার করিয়েছি আলাদাভাবে, এখন কাজ শুরু হয়ে যাবে, টেন্ডার হয়ে গেছে, সেটা ব্যালেন্স ইয়ে করে গণরামপাড়াতে ইলেকট্রিসিটিও পৌঁছে গেছে, জলেরও নল কিছু বসিয়েছে, কারণ সেই গ্রামে জলও ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, রাস্তাও ছিল না, তিনটাই ছিল। তো এটা হয়ে যান টেন্ডার হয়েছে। তো HSCL কে
তৎকালীন সময়ে ওই এলাকার ম্যাক্সিমাম গ্রামীণ রুট দেওয়া হয়েছিল, আর সেই সময়ে ম্যাক্সিমাম কাজ হাফ ডাউন করে দেখা গেছে যে যতটা কাজ করেছে সেই অনুসারে পেমেন্ট দেওয়া উচিত, এর চাইতে বেশি পেমেন্ট দিয়ে রেখেছে। আর এভাবে হাফ ডাউন করে সমস্ত ধলাই থেকে নিয়ে পুরো মানে নর্থ পর্যন্ত, যেটা আমাদের ত্রিপুরাবাসী কি নাম কি বলতে হবে, কিন্তু আগে একত্রিত হতো, আমার কোনো আপত্তি নেই। এখানে একটা বিষয় উঠেছে, জামাতে আহমদ যে উঠিয়েছেন ত্রিপুরী, যে আমাদেরকে মণিপুরদেরকে মণিপুরি বলে, মিজুদের মিজু বলে, আমাদেরকে কেন জমাতিয়া বলে, আমাদেরকে দেববর্মা বলে, সেটা আপনাদের সমাজপতিতে বসে সিদ্ধান্ত, এটা সিদ্ধান্ত আমি নিতে পারবো না। আপনারা যদি সবাই মিলে মিশে আমাকে বলেন যে না আমাদেরকে ত্রিপুরী বলা হোক, তো আমি সেই সিদ্ধান্ত নিতে পারবো। কারণ আমি সংস্কৃতির ঊর্ধ্বে নয়, আমি সংস্কৃতির ঊর্ধ্বে নয়। আমি প্রথম এই মাটিতে আমার জন্ম, প্রথম আমার সংস্কৃতি, দেন আমার রাজনৈতিক দল, আর তারপরে। তো সেই কারণে আমি এই সিদ্ধান্ত আপনাদের উপরে ছাড়বো। আপনারা বসে যখন আপনাদের লিখিতভাবে আমার কাছে দেবেন যে আমরা সবাই চাইছি যে আমাদেরকে এই নামে সম্বোধন করা, আমার কোনো আপত্তি নেই। আপনারা যেটা বলবেন সেটাই আমি কাজ করার জন্য তৈরি, আর সেটাকে লফুল করার, কারণ কোনো কাজ বললেই সেটা আইন অনুসারে করতে হবে, সেটা আমাকে দেখে তারপর করতে হবে। যেমন কাস্টমারি লতে উঠেছে, আমার জামাতে আহমদ সমাজপতি বলেছেন যে আমরা একটা বিচার করছিলাম, তো পুলিশ এসে তুলে নিয়ে গেছে। এখন যেমন নাবালিক মেয়ে, আমি জানি না কোন কেস, কিন্তু নাবালিক মেয়ে যেটা ডিজি বলছে, যেমন যদি নাবালিক মেয়ে বা তার যদি বিবাহ সম্পন্ন হচ্ছে আর পুলিশ যদি খবর পায়, যদি পুলিশ সেখানে না যায়, তো মহিলা কমিশন আর বাকি সব এই পুলিশের চাকরি কেনে 2 মিনিট। তো কিছু কিছু ব্যবস্থা আছে যে তার মধ্যে পুলিশকে যেতে পারে, কিন্তু তবু আমি বলি কাস্টমারি ল এর মাধ্যমে অনেক কিছু সমস্যার সমাধান আপনি আর হয়ে যায়। আপনি আরেকটা বিষয় তুলেছেন যে জন্ম মৃত্যুর সার্টিফিকেট অসুবিধা হয়। দেখুন, জন্ম মৃত্যুর সার্টিফিকেট তো মিউনিসিপাল কাউন্সিল বা পঞ্চায়েত ব্যবস্থা আছে, তার মধ্যে দিয়ে আনতে হবে। হ্যাঁ, সেটা আমি দেখবো যে আপনারা যদি লিখে দেন ওনার ওখানে জন্ম হয়েছে, আপনি দেখে নিন, এটা সার্টিফিকেট মানা যেতে পারে, কারণ কি সরকারি কোনো প্রতিনিধি না। সরকার তো এসডিএম এর সার্টিফিকেট বা মিউনিসিপালের যে কমিশনার আছে তার সার্টিফিকেট, মানে যেখানে অশোক স্তম্ভ আছে, তো তাকেই মানবে। কিন্তু আপনারা লিখে দিয়েছেন, সেটা ওনারা নিয়ে যাঞ্চ করে দেওয়া, সেটা কিভাবে ব্যবস্থা হতে পারে সেটা আমি বলবো। আর আরেকটা বিষয় আপনি বলেছেন যে 3000 টাকা খরচা হয়, এই করছেন জন্ম মৃত্যুর সার্টিফিকেট করার জন্য। যদি এমন ধরনের কেউ করে থাকে, এই ধরনের ত্রিপুরা সরকারের কোনো ব্যবস্থা নেই যে এত টাকা দিতে হবে, এত কিছু করতে হবে। আমার মনে হয় না কোনো টাকা পয়সার ব্যবস্থা আছে, আমার সঠিক এখনো কমপ্লিট জানা নেই ত্রিপুরাতে ডেথ সার্টিফিকেট বা সার্টিফিকেট এই ধরনের কোনো ব্যবস্থা, পয়সা নিতে হয় এই ধরনের ব্যবস্থা নেই। যদি কেউ এই ধরনের করে থাকে আমাকে লিখতে হবে দিন, তার উপর সরকারের নিয়ম অনুসারে কঠোর কার্যবাহী করা। এই কোনো ব্যবস্থা নেই যে ডেথ সার্টিফিকেটের জন্য 2000 টাকা লাগবে, তারপরে বার্থ সার্টিফিকেটের জন্য 5000 টাকা লাগবে, এই ধরনের কোনো ব্যবস্থা নেই। ত্রিপুরেশ্বরী মন্দিরে বৎসরে কমসে কম একদিন যাতে জামাতে আহমদরা পূজা করতে পারে সেই বিষয়ে আপনাদের অধিকার রয়েছে, আমিও শুনেছি। এখন আমি সিদ্ধান্ত বলতে পারবো না, কিন্তু আমি ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের ট্রাস্টের চেয়ারম্যানও আছি। আগে তো ডিএম থাকতেন, আমাদের সরকার আসার পর মাতাবাড়িকে ডেভেলপমেন্ট করার জন্য আমরা কেন্দ্র সরকার থেকে বড় মাত্রায় রাশি এনেছি এবং 51 ফিট 51 ফিট একসঙ্গে করার জন্য তারও ডিপিআর তৈরি হয়ে গেছে। 150 কোটি টাকার কাছাকাছি খরচা করে মাতাবাড়িকে উন্নয়ন করা হবে, এই সরকার সিদ্ধান্ত করেছে। আর ট্রাস্টের চেয়ারম্যান আমি রয়েছি। তো আপনি বলেছেন আমি মাতাবাড়ির ট্রাস্টের মিটিং যখন ডাকবো
ইস্যু উঠাবো, যে এই বিষয়টা জামাতে হাজার প্রধান সেখানে উঠিয়েছেন এবং ওনাদের মতামত নিয়ে আমি আশা করি সকারাত্মক কোনো না কোনো ব্যবস্থা করব। গরিয়া পূজার জন্য আপনি 3 দিন ছুটি চাইছেন। গরিয়া পূজার জন্য 2 দিনের তো ব্যবস্থা করা হয়েছে। আর সমস্ত আপনি দেখছেন টাইপিং সমাজের যেমন মেলা হয় তার জন্য ছুটি চাইছেন। মুরা সিং এর একটা মেলা হয় তো তার জন্য ছুটি চাইছিলেন। মগের যে মগ সমাজের যে অনুষ্ঠান হয় বাকি তো তার জন্য একটা ছুটি চাইছে। তো এখানে বিভিন্ন 19টা ট্রাইব আছে, তাদের কোনো না কোনো একটা ফেস্টিভ্যাল থাকে। তো সবগুলিতে যদি ছুটি দিয়ে দিই বা ছুটির ব্যবস্থা করে তো তো তার জন্য সরকারকে চিন্তা করতে আমি একটা সিদ্ধান্ত করতে পারবো না। কারণ যেইভাবে কোলাই সমাজ থেকে বলছে আমাদের কোলাইদের যে কার্যক্রমটা হয় বাৎসরিক মূল ইয়ে, আমি গিয়েছিলাম রাত্রিতে, এই যে নেশা মুক্তির কার্যক্রমটা করেছে রাত 12টা পৌঁছেছিলাম, দেরি হয়ে গেছে, 4টায় পৌঁছানোর কথা ছিল, রাত 12টা পৌঁছেছি, রাত 12টা পৌঁছেছি। কিন্তু আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো, আমি ওই দিন মানে তাজ্জব খেয়েছি যে 4টার সময় যাবে আজ রাত 12টার সময় গিয়ে দেখি যে সব লোক সমাগম হয়ে বসে আছে। তেমন একটা পূজা অর্চনা করতে হতো, তার জন্য বসে আমি অনেক অনেক ধন্যবাদ করি সমাজের সমস্ত সমাজপতি এবং করে সমাজকে, যারা আমাকে ওই দিন এত সম্মান দিয়েছেন। বিকেল 4টা থেকে রাত্র 12টা পর্যন্ত আপনারা আমার জন্য অপেক্ষা করেছেন। তো এই যে ফেস্টিভ্যালের জন্য ছুটির যে বিষয়টা সেটা আমি দেখবো, আলোচনা করবো, কারণ কি আমাদের কাজকর্ম তার মধ্যে দিয়ে করতে হবে, ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো সেটা কি করা যেতে পারে, যেমন ডক্টর অতুল দেববর্মা একটু বললেন যে এটা রেস্ট্রিক্টেড করিডোর হতে পারে। তো কোনো না কোনো বিষয় আমি নোট করেছি, সবগুলো আমি দেখবো তার বেস্ট এওয়ে কি হতে পারে সেই বিষয়ে আমি আপনাদের যে মানসিকতাকে সম্মান করে আমি কাজগুলো সরকারের মাধ্যমে নিয়ে চেষ্টা করব। ত্রিপুরা সমাজ থেকেও কাস্টমারের লয়ের কথাই উঠিয়েছেন আপনি, বাকি আপনার কিছু মেমোরেন্ডামে দেওয়া আছে। আপনি বলেছেন যে বিভিন্ন কর্পোরেশনের মধ্যে, বিশেষ করে এসটি কর্পোরেশনে, তো সমস্ত এসটিদের প্রতিনিধি যাতে রিফ্লেক্ট হয় থাকে তাতে ভালো। তার মধ্যে কি কি করা যেতে পারে, কমিটি অলরেডি বানিয়ে নেওয়া হয়েছে, এর মধ্যে কি কি করা যেতে পারে আমি ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্টারকে বলবো, মেম্বার কমিটির মধ্যে যেটা আপনি বলেছেন যে মেম্বার তো আর 19টি মূল ট্রাইবাল 19টা তো 19 জন তো মেম্বার করা যায় না, তার মধ্যে যতটা কি করা যেতে পারে যে প্রস্তাবটা যত এসেছে না নিশ্চিত ট্রাইবাল অ্যাফেয়ার্স এই বিষয়ে আলোচনা করবো। ডুঙ্গুরের বিষয়ে আপনি তুলেছেন যে ডুঙ্গুরে মন্দিরের সাইডে যেতে যদি একটু ওয়াল তুলে দেওয়া যেতে পারে তো তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। কারণ এই ধরনের ইনসিডেন্ট সেখানে ঘটেছে, গাড়ি রেখেছে, গাড়ির সিধে গিয়ে নিচে পড়েছে, তো তার একমাত্র ছেলেকে হারাতে হয়েছে। তো আমরা সবাই সেই বিষয়ে অবগত আছি। তো সেটাকে কিভাবে করা যেতে পারে, আপনি বলেছেন প্রায়োরিটিতে যাতে এটা করা হয়, সেই বিষয়ে রাজ্য সরকার নিশ্চিত তাড়াতাড়ি দেখবে। আর বিভিন্ন বিষয়ে বিভিন্ন চেয়ারম্যানশিপ হোক যাই হোক, তার মধ্যে যাতে জনজাতি মানে 30% যাতে থাকে, বা এখানে এসসিও আছে 18% কাছাকাছি, সেই পার্সেন্টেজ যাতে বজায় থাকে। কারণ অনেক সময় এমনিতে আমি যে রাজনৈতিক দলে রয়েছি আমি চেষ্টা করি তার মধ্যে 30% দলীয়ভাবে রাখার জন্য, কিন্তু অনেক সময় হয় কি পাওয়া যায় না, সেই পজিশনে গিয়েছে। চেষ্টা করি আমি বা আমার সরকার যে সেই পার্সেন্টেজটা যাতে বজায় থাকে এবং বিভিন্ন মাধ্যমগুলো সেভাবে বলে দেওয়া হয়েছে, সেটা যাতে আরো কঠোরভাবে পালন করা যেতে পারে সেদিকে সরকার নজর রাখবে। মনসুন সমাজ থেকে আপনি উঠিয়েছিলেন যে আজকের যে মিটিংটা হয়েছে
এই মিটিংটা হয়তো মহারাজা বিক্রম কিশোর মানিকের পর এই প্রথমবার হয়েছে। তো বছরে একবার তো মাত্র শুরুয়াত হয়েছে, বছরে 2 বার হবে না 3 বার হবে, আপনার को देखो मैं कैसा মানে কি রত্ন আমি তেটাই পাবে, তো অথবা আমি 3 দিনও রাখতে পারি, ঠিক আছে। তো কিন্তু আজকে আমরা শুরুয়াত করেছি, শুরুয়াতটা আমাদের একটা শুভ সংবাদের সঙ্গে শুরু হয়েছে, সবাই একটা পজিটিভিটি নিয়ে এসেছি, সেটা যাতে বজায় থাকে সেই দিকে আমাদের সবাই নজর রাখতে হবে। আর দুর্গা পূজার পরে যেটা আমাদের রাজ্যের পরম্পরা ছিল যে সমাজপতিদেরকে একত্রিত করা আর দশমী দিন ভোজন করা, তো সেগুলো কিভাবে করা, কি করতে হবে আমি একবার আপনাদের অপিনিয়নটা নিয়ে, কারণ এগুলো তো সরকারিভাবে করতে হয়, তো আমি আলোচনা করবো, দেখবো সেটা কিভাবে কি করা যেতে পারে। আর উনি বলেছিলেন যে এগুলো ফলো আপ করার নিচে পর্যন্ত, এখানে হলো ঠিক আছে স্টেট লেভেলে আমরা দেখা সাক্ষাৎ করলাম, কিন্তু ব্লক লেভেলে, ভিলেজ লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে সেখানেও যদি এটা ফলো আপ হয়, সেখানেও যদি এই ধরনের মিটিং হয়, একবারই হোক বছরে, কমসে কম একবার স্টেট লেভেলে, একবার ডিস্ট্রিক্ট লেভেলে, একবার ব্লক লেভেলে, একবার পঞ্চায়েত লেভেলে, তো 4টা মিটিং তো হয়ে গেল, তো তাতে ফলো আপ হবে। আমি আশা করি এই ধরনের মিটিং আমরা আগে গিয়ে করবো, তার জন্য রূপরেখা তৈরি করতে হয়, সরকার সেই সাথে কাজ করবে। চাকমা সমাজ থেকে তো প্রথমে ধন্যবাদ জানিয়েছেন যে প্রথম ক্যাবিনেটে চাকমা সমাজ থেকে কোনো মন্ত্রী শান্তনা চাকমা মহোদয়, তো আপনাদের তো ধন্যবাদ, আপনারা শান্তনা চাকমাকে দিয়েছেন, কাচারতল থেকে উনি জয়ী হয়ে এসছেন। আমি আশা করি আগামী দিনগুলি তো উনি ওখান থেকে জয়ী হয়ে আসবেন, আর যে কাজগুলো রাজ্য সরকার ওনাকে দেবে সুদক্ষতার সঙ্গে উনি কাজ করবেন। ওনার কাছে যে মন্ত্রণালয়গুলো রয়েছে সেটি অত্যন্ত সেন্সিটিভ মন্ত্রণালয়, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, তারপর তার সঙ্গে অ্যানিম্যাল হাজব্যান্ডারি কমপ্লিটলি প্রাইমারি সেক্টর, আপনাদের সঙ্গে সেই সেক্টরের সবচেয়ে যোগাযোগ থাকা প্রয়োজন। পিগেরি হোক, গোপালন হোক, গোটারি হোক, এই সবগুলো ওনার কাছে মন্ত্রণালয়, তার মধ্যে ডেয়ারি হোক, সবগুলো শান্তনা চাকমা মহোদয়ের কাছে। কারণ এখন আমাকে গ্রামীণ সমাজে একটা ছুটি চাইছে, তো সেটার উত্তর একটাই যে উনি একটা প্রস্তাব করেছেন, তো সেই বিষয়ে আলোচনা রেস্ট্রিক্টেড করে এটার বিষয়ে। আর সাঁওতাল যে আমার বন্ধুরা রয়েছে, আমি গিয়েছিলাম, একটা কার্যক্রম হয়েছিল, আপনারা আমাকে বিরসা মুন্ডার উপহারও দিয়েছেন, আমাকে দিয়ে একটা তীরও মারিয়েছেন, বড় সংখ্যা আপনারা এসেছিলেন, আমার সব খেয়াল আছে। আমি তখন ওই সময় অমিত রক্ষিতকে বলে এসেছিলাম, এমএলএ কে বলে এসেছিলাম, কিন্তু এখনো যেটা হয়নি, আপনি যেটা বলছেন যে 3টে মূর্তি আমার কাছে এসে গেছে, এবার আমি খুব ফলো আপ করবো। আমি ভেবেছিলাম হয়তো হয়ে গেছে, এখন আপনি যখন বলেছেন সেগুলো যাতে কম সময়ের মধ্যে হয়ে যেতে পারে সে বিষয়ে সিদ্ধান্ত করব। বন্ধুরা, আমি আশা করি আপনারা যে যে বিষয়গুলি এখানে তুলেছেন সবগুলোর উত্তর আমি এখানেই দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তারপরে যেগুলো বাদ রয়ে গেছে এমন কিছু বিষয় এখানে উঠিয়েছেন, তো মিনিটসে লেখা হয়েছে, সেগুলো সবগুলো আমি ফলো আপ করবো। আমি ডিটেলস এখানে আমরা কি করেছি এডিসির জন্য, কি করব, সেগুলো আমার মনে হয় না আপনাদের সামনে তুলে ধরা দরকার আছে, কারণ আপনারা সেগুলো জানেন, এগুলো আপনার কাছে হয়ে গেছে। আমি আপনাদেরকে এটাই বলবো, তার জন্য প্রচার প্রসার করা। অনেক সময় হয় কি, নেগেটিভিটি কম সময়ে প্রচার হয়ে যায়, সাকারাত্মক বিষয়গুলো প্রচার করতে সময় লাগে। তো সোশ্যাল মিডিয়া হোক, আপনাদের নিজেদের কোনো মিটিং হোক, আপনাদের সামাজিক সংস্থার মাধ্যমে হোক, নরেন্দ্র মোদী সরকার কি কি করেছে, আগামী দিনে আমাদের ত্রিপুরার সমাজ ব্যবস্থা কোথায় যাবে, কি আমাদের চিন্তন, কি হবে আমাদের ইকোনমি, আমরা কোথায় যাব, কিভাবে ডেভেলপমেন্ট করব, কোন কোন রাস্তা তৈরি করেছি,
ইন ডিটেইলস এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে। করোনার সময় 235 কোটি টাকার প্যাকেজ আমরা তৈরি করেছিলাম, তার মধ্যে 183 কোটি টাকা এডিসি তেই প্যাকেজ দিয়েছি। 183 কোটি টাকা আপনাদের কাছে ডিটেইলস আমি দিয়ে দিয়েছিলাম। তো জাতি, জনজাতি, পাহাড়ি, বাঙালি এই শব্দগুলো থেকে আমি বেরিয়ে আসতে চাই। আমার একটি লক্ষ্য যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, অল আর ইকুয়াল, আমরা সবাই ব্যক্তিপুত্র, আমাদের সবার জন্ম এই মাটিতে হয়েছে, পিতৃপুরুষের মায়ের পূর্ণভূমিতে আমাদের জন্ম হয়েছে। তো আমাদের দায়িত্ব ত্রিপুরাকে কম সময়ের মধ্যে নরেন্দ্র ভাই মোদীর যে বিচারধারা, নরেন্দ্র ভাই মোদীর যে ইকোনমিক্যাল থিওরি, সেটাকে লাগু করে ত্রিপুরাকে সর্বশ্রেষ্ঠ রাজ্য, ইন্ডিভিজুয়াল চিন্তা না করা। ইন্ডিভিজুয়াল আমাদের অনেক সময় হয়, আমার খিদা লাগলে তো ইন্ডিভিজুয়াল লাগে, কিন্তু রাস্তারও খিদা লাগে, লাগে না? গ্রামের রাস্তা লাগে সবাই একসঙ্গে করবে, কিন্তু যখন আমার খিদা লাগবে আমি একলাই করবো, খিদে লেগেছে, অন্য কেউ বলবে কেন খেয়েস, কিন্তু গ্রামের রাস্তাটা না হলে সবাই বলবে এই গ্রামের রাস্তাটা কেন হবে, সেটা সবার। তো সার্বজনীন যে কাজগুলি আমার খুব ভালো লেগেছে, এখানে যার সঙ্গে যারাই আলোচনা করেছেন সার্বজনীন বিষয় তুলেছেন, ইলেকট্রিফিকেশন, রোড, ওয়াটার সাপ্লাই, কালচার, ঠিক, ল অ্যান্ড অর্ডার, ডেভেলপমেন্ট, এই সবগুলো সার্বজনীন কাজ। আর একটা রাজ্যের যখন জনতা সার্বজনীন কাজের জন্য মুখ্যমন্ত্রীর কাছে যায়, সে রাজ্যকে ডেভেলপমেন্ট থেকে কোনো শক্তি আটকাতে পারবে না। আমার পূর্ণ বিশ্বাস আজকে হয়ে গেছে যে যখন আমার কাছে বসে মানুষ মুখ্যমন্ত্রীর কাছে আসলে প্রথম বলবে আমার ছেলের একটা চাকরি দিয়ে দেন স্যার, ওকে জিজ্ঞেস ওকে স্যার লোক দেওয়াই স্যার পছন্দের কাগজ দিব স্যার, এটা দেখতে না। আমি একবারও এক ব্যক্তি আমাকে পার্সোনাল কাজের জন্য করে, এটা হচ্ছে আমার ইচ্ছা, এটাই হচ্ছে আমার শক্তি। আমাকে অনেকে বলে কিসে স্যার তাকত কাছে তাকত আপলোড, কল্পনা করা যেতে পারে মুখ্যমন্ত্রী বসে আছে, কেউ পার্সোনাল কোনো কিছু বলেনি, আরে উনি নিজের মানে অন্য কাজ থেকে হাওলাত করে টাকা নিয়ে গাড়ি ভাড়া করে এসছে, একবার আমাকে বলছো না বলে স্যার টাকাটা একটু দিয়ে দেন না। এর ত্রিপুরা পরিবর্তন হয়ে গেছে, এর ডিফারেন্স হয়ে গেছে ত্রিপুরা। 2 বছর আগে, 2.5 বছর আগে ত্রিপুরা এমন ছিল না। আর আপনাদের এইভাবে সহযোগিতা আমি পেলে, আমি যে সময়সীমার মধ্যে চাইছি ত্রিপুরাকে সর্বশ্রেষ্ঠ বানানোর জন্য, আমি বলেছিলাম 3 বছরের মধ্যে মডেল ত্রিপুরার রূপরেখা তৈরি করে দেব। খেয়াল আছে? 3 বছর বলতাম, 3 বছরের মধ্যেই মডেল ত্রিপুরার রূপরেখা তৈরি করে ছাড়বো। তৈরি হয়ে গেছে, যেই মাত্র সোনামুড়াতে জেটিতে জাহাজ চলে আসবে, মডেল ত্রিপুরার পুরো নকশা কমপ্লিট হয়ে যাবে। কারণ কি, যেই মাত্র বারাণসীতে জাহাজ ঢুকবে, বারাণসী থেকে ওয়াটার ওয়েজে সোনামুড়াতে এসে পৌঁছে যাবে, আপনি চিন্তা করুন ত্রিপুরার চেহারা কি। যখন চিটাগাং বন্দর থেকে মাল আসা যাওয়া করবে, তখন ত্রিপুরার চেহারা কি। আরে লজিস্টিক পেই তো ত্রিপুরার কমসে কম 2000 কোটি টাকা ইনকাম হবে। এবার আমি দেখেছি করোনার কারণেও ত্রিপুরা লাভ হয়েছে, বাইরে থেকে যারাই এসছে এরা স্কিল, কেউ 20 বছর 15 বছর যাবত চেন্নাইতে, মুম্বাইতে, দিল্লিতে কাজ করছিল, কেউ গিয়ে বসে এমন নেই যে ভিক মাংছিল, ওরা কোনো কাজ করছিল। আমি যখন তেলেঙ্গানাতে গিয়েছি কোনো কোয়ারেন্টাইন সেন্টারে, তো এক ভাই আমার বলছে স্যার আমি ওখানে ক্যান্টিনে কাজ করতাম। কি কাজ করতে? বলে হোটেলে। কি? বলে আমি বাসুসে ছিলাম, কুক ছিলাম। কুক, আচ্ছা কত টাকা বেতন? বলতে 45,000 টাকা। আমরা তো ওখানে মাথা পাত দেওয়ার উদ্দেশ্য। তো ত্রিপুরার এখান থেকে তেলেঙ্গানা গ্রাম থেকে গেছে, সে কোনো হোটেল ম্যানেজমেন্টে করেনি, কিন্তু তার গুণের কারণে, তার এমন হয়তো ভালো পাকশি, সে 45,000 পার মান্থ ইনকাম করে। আমি ওকে বলেছি যদি আমি এখানে তোমাদেরকে লোন দিয়ে ব্যবস্থা করে দিই, তো এখানে যদি ফাস্ট ফুডে লাগিয়ে দাও। বলে স্যার এটা বলে তো কেন যাবো, এখানে তো 10,000 টাকা রোজা গুলো আমি থেকে যাবো মা বাবার কাছে। শিলাছড়িতে গিয়েছি, একজন আমার জনজাতি ভাই পেয়েছি, ও বলছে যে আমি
20 বছর যাবত হরিয়ানাতে পোল্ট্রির যে ইলেকট্রিক্যাল যে পোল্ট্রি আছে, ইলেকট্রিক্যাল পোল্ট্রি অত্যাধুনিক, তার মধ্যে কাজ করে। তার সঙ্গে আরো 7 জন ছিল সেখানে। বলে আমি ধীরে ধীরে এদেরকে নিয়ে গেছি। আমি বললাম তোমার স্যালারি কত? বলে 40,000 টাকা। বাকি? বলে বাকি খাওয়া দাওয়া খরচ ব্যবস্থা করা হয় কোম্পানি থেকে। আমি এরা বলে এদেরকে আমি নিয়ে গেছি। বলে তুমি কত বছর? বলে আমি 4 বছর। তুমি কত বছর? 2 বছর। কত টাকা পাও? 13,000 টাকা নিচে অ্যাক্টিভিটি। লোক বলে 13,000, 20,000, 25,000। আমি যখন বললাম তো ইলেকট্রিক পোল্ট্রি তো এখানে করতে চাই, মানুষ ত্রিপুরা লাগাতে চায়, ত্রিপুরাতে কমসে কম 100 কোটি টাকা বাইরে চলে যায় ডিমের কারণে, তোমরা বলতে স্যার কেন করবো? আমি সান্ত্বনা যে আছে যে আমি সিদ্ধান্ত করেছি যে এইসব লোকেরা আমরা একটা প্যাকেজও তৈরি করেছি 15,000 লোকের জন্য, যারা বাইরে থেকে এসে তাদেরকে স্কিল করে, তাদেরকে কিছু পয়সা করে দিয়ে, তাদেরকে লোন দিয়ে, সাবসিডাইজ লোন এসটি কর্পোরেশন থেকে পাওয়া যায়, তাদেরকে কিভাবে এসটি কর্পোরেশন না হোক, নাবার্ডে দেখো, নাবার্ড না তো অ্যানিমাল হাজবেন্ডারি, অ্যানিমাল দেখো জায়গাতে দিয়ে তাদেরকে এখানেই রাখা, এখানেই তাদেরকে রোজগারের ব্যবস্থা করা। আর ত্রিপুরা থেকে যে ডিমের জন্য 100 কোটি টাকা প্রতি বছর চলে যায় সেটাকে রুখে দেওয়া। আমি আশা করি আপনারাও এই সমাজের মধ্যে যারা যারা যেখানে রয়েছে সবার সঙ্গে কথাবার্তা বলে আজকে যে আলোচনাটা হলো সেই আলোচনার বিষয়বস্তুগুলো তাদের সামনে রাখা, আর সমাজের মধ্যে মহিলাদের উপরে যাতে অত্যাচার না হয় সেই বিষয়টা প্রায়োরিটিতে রাখা। কোনো মহিলার উপরে যাতে অত্যাচার না, আপনারা চাকরি থাকলে করতে পারবেন। ড্রাগস, ট্যাবলেট, ইনজেকশন সেটা যাতে আমার পরিবারের কেউ না নিতে পারে। বলে অনেকে ভাবতে পারে আমার ছেলের নয়, বের হয়েছে, আরে ভাইয়া ত্রিপুরা হ্যাঁ, আজকে করোনা যদি হয় ও তো আমি কাছে করবো, আমারও হয়ে যাবে। ড্রাগসেরও সেই, যদি ট্যাবলেট একবার ওর ছেলে খেয়েছে তো একদিন স্কুলে গিয়ে আমার ছেলেকে একটা ধরিয়ে দেবে। তার জন্য কোনো মতেই ইয়াবা ট্যাবলেট থেকে নিজের পরিবারকে, নিজের সমাজ ব্যবস্থাকে দূরে রাখা, ড্রাগস থেকে দূরে রাখা, আর মহিলাদের ডোমেস্টিক ভায়োলেন্স, অত্যাচার থেকে মুক্তি দেওয়া যাবে। যেখানে জেনে গেছেন তৎক্ষণাৎ তার উপরে কার্যবাহী করা, তবেই তো আমার যে কাস্টমারি লয়ার যে ফায়দা তখনই না পাবো যখন যে আমার কোনো শিশুর উপর অত্যাচার যাতে না হতে পারে, কোনো মহিলার উপর যাতে অত্যাচার না হতে পারে, এই ব্যবস্থাগুলো যদি আমরা করে নিতে পারি তো সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা আমরা নিতে পারবো। আপনারা যে যে বিষয়গুলো এখানে উঠিয়েছেন আমি সেই বিষয়গুলি রাজ্য সরকারের সামনে রাখবো। আর আমার বিষয় শেষ করার আগে নরেন্দ্র মোদীজিকে আবারও ধন্যবাদ দেবো যে আমাদের মূল যে সংস্কৃতি, প্রত্যেকে আমরা সংস্কৃতির জন্য বারবার বলে আসছিলাম, আমাদের সংস্কৃতির 2 জন প্রধান ব্যক্তিকে, থাঙ্গা ডাগালজিকে নরেন্দ্র মোদী খুঁজে বের করেছেন, আমরা খুঁজে বের করতে পারিনি, ওনাকে পদ্মশ্রী দিয়েছেন। এবং 2020 আবার উনি কাকে খুঁজে বের করেছেন? বেনি চন্দ্র জমাতিয়াকে খুঁজে বের করেছেন। কোথা থেকে? ওই মহারানীর কাছে সুদূর গ্রাম থেকে খুঁজে বের করেছে। যদি নরেন্দ্র ভাই মোদীর মতো প্রধানমন্ত্রী থাকে, যদি থাঙ্গা ডালমকে বের করতে পারে সেই জঙ্গল থেকে, আর বেনিচন্দ্র জমাতিয়াকে তার 100 বছরের কাছাকাছি ওনাকে বের করতে পারে, আমরা তো কেউ 100 বছর হইনি, আমাদেরকে সবাইকে নরেন্দ্র ভাই মোদী বের করবে। আর আমার পূর্ণ বিশ্বাস আপনাদের সহযোগিতায় ত্রিপুরাকে আমরা সর্বশ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করবো। সবাই মিলেমিশে যে যে বিষয়গুলো আপনারা রেখেছেন আমি সরকারের সামনে রাখবো, কম সময়ের মধ্যে সমাধান করার চেষ্টা করবো। আর আরেকটা বিষয় আমি রামপদ দাকে আর অতুল দাকে বলবো যে কিছু আপনারা বলার সময় কিছু আমি দেখছি না, যারা আমাদের সমাজপতি আছে তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি। উনি তো আমাকে বলছিলেন যে পঞ্চায়েত পর্যন্ত একটা মিটিং করিয়ে দেন। আমি বলছি হোয়াটসঅ্যাপ গ্রুপ করুন, হয়তোবা আমার জমাতি হদার যে প্রমুখ উনি হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপে পারবেন না, ওনার ছেলে করে দেবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে সব কি চলছে আপনারা আপনার সাথে শেয়ার করুন। তো আপনি ওই হোয়াটসঅ্যাপের মধ্যে আমার অফিসে কারোর একটা ব্যবস্থা রেখে দিব। তো হোয়াটসঅ্যাপের মধ্যে যেইভাবে আপনারা বিষয়গুলো রাখবেন এবং আপনি আমার কাছে চলে আসবেন। তো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে নিন, হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে নিন, যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আপনারা সবাই একত্রিত হয়ে যাবেন। তো আপনাদের প্রত্যেকের ওপিনিয়ন আপনারা দেখতে পাবেন, কি হচ্ছে কি না হচ্ছে, সরকার কি ইনিশিয়েটিভ করছে। আমাকে তো তাড়াতাড়ি চলে আসবে। যেমন পঞ্চায়েত মনিটরিং কমিটি আছে আমাদের, আগে ত্রিপুরাতে ভারতবর্ষে 15 জানি পঞ্চায়েত মনিটরিং সিস্টেম, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ইমেল গ্রুপ আছে। তো সমস্ত পঞ্চায়েত সেক্রেটারিরা ডে টু ডে তাদের পঞ্চায়েতের বিভিন্ন সমস্যা নিয়ে
আমার কাছে পাঠিয়ে দেয়, সেক্রেটারির কাছে পাঠিয়ে দেয়। ভারতবর্ষের কোনো স্টেটে নেই, শুধু ত্রিপুরা রাজ্যে আছে। তো এইটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা। আরেকটা হচ্ছে ইয়ুথ ট্রাইবাল যারা রয়েছে, যারা ইয়ুথ আমাদের নেক্সট জেনারেশন স্টুডেন্ট রয়েছে, তাদের বিষয়ে চিন্তা করছি, তাদেরকে মোটিভেট করা আমাদের সংস্কৃতির বিষয়। তাদেরকে মোটিভেট করতে হবে, তাদেরকে নিয়ে বসতে হবে। শুধু কলেজে পড়িয়ে দিলাম, ইউনিভার্সিটি চলে গেল, তা তো হবে না। আমাদের কাস্টমারি ল সম্বন্ধে, আমাদের কালচার সম্বন্ধে, আমাদের হিস্ট্রি সম্বন্ধে, মহারাজা বিন্দুসার হোক, ধন্যমাণিক্য হোক, ত্রিপুরা কবে থেকে হয়েছে, ত্রিপুরা রাজা মহারাজা কে ছিলেন, রানী কে ছিলেন, আমাদের কাঞ্চন প্রভা দেবী কোথা থেকে এসেছেন, কিভাবে তিনি সেখানে জমি দিয়েছেন, কাঞ্চন প্রভা দেবী কোন কলেজ করেছেন, তুলসীবতী কোন কলেজ, কে জানে? আমাদের আজকের জেনারেশন জানে? আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আমাদের এখন নিউ জেনারেশন জানে। কারণ কি 25 বছর কমিউনিস্টের ক্ষমতা থাকাকালীন হিস্ট্রি তো চেঞ্জ করে দিয়েছে, তার মধ্যে কোথাও নেই মহারাজা বিন্দুসার, কোথাও ধন্যমাণিক্য নেই, স্টাইলিং ল্যারিং এভরিথিং চলে এসেছে, কিন্তু আমাদের দেশে নেই। মাত্র দুর্ভাগ্য হয় যে আমার কমিউনিস্টের বন্ধুরা, আজকে আমি বলবো, কারণ কি কমিউনিস্টের বন্ধুরা এখানে দীর্ঘদিন যাবত রাজনীতি করছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন, কেউ মন্ত্রী হয়েছেন, কেউ এমপি হয়েছেন। এখানে তো স্ট্যালিনের জন্মদিন করা হয়, লেনিনের জন্মদিন করা হয়, কিন্তু মহাত্মা গান্ধীর জন্মদিন কোনোদিন রাশিয়াতে হয়নি, চীনেও হয়নি, কোন কমিউনিস্ট কান্ট্রিতে দুনিয়াতে আমি কারোর জন্মদিন হয় না, আমার জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন তো হয়নি। এই বিষয়ে আমাদের চিন্তা করতে হবে যাতে আমাদের নেক্সট জেনারেশন এর বাইরে না যেতে পারে। আর তার জন্য আমরা আমাদের যে কাস্টমারি ল, আজকে উনি চলে যাবেন, তারপরে আবার কে আসবেন, কিন্তু আমার ছেলে মেয়ে তাদেরকে তো কাস্টমারি ল সম্বন্ধে বোঝাতে হবে, জানাতে হবে, আগ্রহী করতে হবে। না হলে আপনি যখন কাস্টমারি ল, আরে তুমি এটা ছাড়ো, এই কে আছে কাস্টমার, হোয়াট ইজ দিস? কাস্টমারি লতে আমাদের কি লাভ হবে, আমার সমাজ ব্যবস্থা কিভাবে আঁকড়ে ধরে রাখবে, সেই বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করা, মাঝে মাঝে ডেকে এনে গ্রাম সভার মতো বসা, যে এই আমাদের ব্যবস্থা, এই আমাদের ঐতিহ্য, এই আমাদের ইতিহাস, আমরা আছি, এটা আমাদের গান, এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের ভাষা, সেগুলো নিয়ে আলোচনা করা নিজেদের মধ্যে, ইয়ুথ জেনারেশনের মধ্যে। সমস্ত গভর্নমেন্টের যে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলি আছে, সেগুলো সমাজ প্রতিনিধির মাধ্যমে মনিটরিং করা, কি কি হয়েছে, আজকে দিয়ে দিয়েছি, হয়েছে কিনা, প্রধানকে জিজ্ঞেস করো, উপপ্রধানকে জিজ্ঞেস করো, মেম্বারকে, এমএলএ কে জিজ্ঞাসা করো, জবাব দেওয়া বড় সরকার। যদি বলে আমি তো এমএলএ, আমি বলতে পারবো না, কেন বলতে পারবো না? জবাব দেওয়া সরকার, তো বলতে হবে কেন হয়নি, সরকার তো পাঠিয়েছে, কোথায় গেছে, কাজ কেন হচ্ছে না, অফিসারকে জিজ্ঞাসা করা। আরে 10 বার জিজ্ঞাসা করবেন, একবার কাজ হয়ে যাবে, জিজ্ঞাসা না করে কাজ কেন করবেন?